দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে সমস্ত হত্যা ও অবিচারের বিচার করারও প্রতিশ্রুতি দেন তিনি। জনসাধারণকে সেনাবাহিনীর উপর আস্থা রেখে শান্ত হওয়ার আহ্বান জানান জেনারেল ওয়াকার। সোমবার বিকেলে সেনানিবাসে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকের পর দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন সেনাপ্রধান। শরীয়ত খানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর সেনানিবাসে দেশের অন্যতম রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে একমত হন তারা। দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। ধ্বংসযজ্ঞ অরাজকতা থামিয়ে সেনাবাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে আপনারা আর এই সংঘাতের পথ সাথে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে বলে জানিয়ে বিশিষ্টজনরা সবাইকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার পদত্যাগের পর গণভবনে ঢুকে পড়ে জনতা। বাধা ছাড়াই শত শত মানুষ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুপ্রবেশ করে। দেশ ছাড়ার খবরে গণভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। কেউ প্রাচীর টপকে, কেউ সদর দরজা দিয়ে যেভাবে পেরেছেন প্রবেশ করেছেন গণভবনে। বেডরুমের লেপ তোশক থেকে শুরু করে লেকের মাছ কিছুই বাদ যায়নি। যে যা পেরেছে তাই নিয়েছে। এরপর সেখানে ঢুকে পড়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ঢাকা মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে কারফিউ উপেক্ষা করে রাজধানীতে আসতে শুরু করে লাখো মানুষের ঢল। ছাত্র জনতার একটি অংশ শাহবাগে অবস্থান নেয় এবং অপর একটি অংশ গণভবনের দিকে যায়। দুপুরের পরেই খবর ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেই খবরে গণভবনে প্রবেশ করতে থাকেন হাজারো মানুষ। এরপর কেউ লেকে নেমে মাছ ধরেন, নিয়ে যায় মাছ। প্রধানমন্ত্রীর পোষা কবুতর, রাজহাঁস, খরগোশ, চেয়ার, সোফা, ফ্যান, ঝাড়ু পর্যন্ত নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। এমনকি বাদ রাখেনি টয়লেটের কমোডও। পরে আগুন দেয় তারা। এমন পরিস্থিতি কখনো দেখেনি এদেশের মানুষ। আওয়ামী লীগ সরকারের পতনে আক্রোশে ছাত্র জনতা এভাবেই বহিঃপ্রকাশ ঘটান। সবার মুখেই ছিল বিজয় আর উল্লাসের হাসি। ডিবি কার্যালয়েও অবস্থান নেয় ছাত্র জনতা। এআর বাদল, RTV, ঢাকা। বিজয় উল্লাসে মাতছে রাজধানী সহ সারা দেশ। নতুন সরকার গঠনের আগেই রাজপথে নেমে আসে ছাত্র জনতা। শাহবাগমুখী জনস্রোতে ভরে যায় রাজপথ। জহিরুল ইসলামের ক্যামেরায় রাজধানীর বিজয় উল্লাসের চিত্র তুলে ধরছেন সহকর্মী সুমন তানভীর। ইতিহাস এ জনস্রোতকে কি নামে আখ্যা দেবে তা এখনো নির্ধারিত নয়। তবে সরকার পতনের আনন্দে যারা রাজপথে নেমেছেন তারা দেখছেন এটিকে অভ্যুত্থান হিসাবেই। 15 বছর পর 90-এর কোন অভ্যুত্থান আমরা করেছি। আমার পরিবারের মতো হাজার হাজার পরিবার শান্তিতে নিঃশ্বাস নেবে। হাসিনা তুই গেলে কই? অবশ্যই খুশি। আমরা ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, ভয় পাই না। দুপুর 1টায়ও রাজধানীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলেও 1:30টার পর থেকে বদলাতে থাকে দৃশ্যপট। বাড়তে থাকে মানুষের উপস্থিতি। এক পর্যায়ে তুলে নেওয়া হয় সব ব্যারিকেড। আজকে আমাদের বিজয় হয়েছে। এই বিজয় বাংলাদেশের বিজয়। বাচ্চাকে তো নিয়ে যাচ্ছে বিজয় মিছিলে। আমরা সবাই খুশিতেই বের হয়ে আসছি। কিছু স্থানে সেনাবাহিনীর সদস্যদের ফুল দিতেও দেখা গেছে আন্দোলনকারীদের। বিকাল 3টার মধ্যে রাজধানীতে তিল ধারণের জায়গা ছিল না। আওয়ামী লীগের বিভিন্ন পোস্টার ব্যানার ছিঁড়তে দেখা যায় আন্দোলনকারীদের। বিজয় সরণিতে বঙ্গবন্ধুর মুরালও ভেঙে ফেলে উচ্ছ্বসিত জনতা। আমার ভাই যত ভাইগুলো রক্ত দিয়েছে তাদের সবার বিচার চাই। এই স্বৈরাচারী সরকারের পতন করেই আমরা রাজপথ থেকে বাসায় যাব। তার আগে আমাদের রাজপথে আন্দোলন চলবে। জনসাধারণের উচ্ছ্বাসের স্রোত গিয়ে মেশে রাজধানীর শাহবাগে। দুপুর 2টা থেকে বিকাল 3টা, ব্যবধান মাত্র 1 ঘন্টা। ঢাকার রাজপথ জনতায় ভরা। কারো কাছে এটা গণ অভ্যুত্থানের আমেজ, কারো বা ঈদের আনন্দ। রাজধানীর গণভবনের সামনে থেকে সুমন তানভীর, RTV। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হলো সরকার পতনে, যার শুরু 2018 সালে। সেই আন্দোলনের পর কোটা পুরোপুরি বাদ দেওয়া হয়। চলতি বছর কোটা নিয়ে আদালতের একটি রায়ের পর এবার নতুন করে আন্দোলন শুরু হয়। কোটা আন্দোলন থেকে সরকার পতনের আদ্যোপান্ত জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রাজপথে ছাত্রদের আন্দোলন কয়েকদিন আগেও এটি সীমাবদ্ধ ছিল ক্যাম্পাসে। তবে শুরুটা সেই 2018 সালে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 9 এপ্রিল কয়েক হাজার শিক্ষার্থী গণপদযাত্রা করে শাহবাগে জমায়েত হন। ওই দিন আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু পরে আন্দোলন থেমে না গিয়ে আরও তীব্রতর হয়ে ওঠে। কিছুতেই যখন আন্দোলন থামানো যাচ্ছিল না, তখন 11 এপ্রিল সংসদে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে সব রকম কোটা বাতিলের ঘোষণার পর 2018 সালের অক্টোবরে যে নির্বাহী পরিপত্র জারি করা হয়েছিল, তার বিরুদ্ধে 2021 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্টে একটি রিট করেন। হাইকোর্ট 2021 সালের 6 ডিসেম্বর এই কোটা পরিবর্তনের পরিপত্রটিকে বাতিল করে দেন। ফলে সব ধরনের কোটা আবার পুনর্জীবিত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। সরকার এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। এই আপিল নিয়ে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার প্রথম তারিখটি ঠিক হয় 4 জুলাই।
4 জুলাই আদালত যখন শুনানি আরও 1 মাস পিছিয়ে দেন, তখন ছাত্রদের আন্দোলন আরও তীব্রতর হতে থাকে। 6 জুলাই কোটা বিরোধীরা অবশেষে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দেন। সড়ক মহাসড়ক অবরোধ, পরীক্ষা বর্জন ও সাধারণ ছাত্র ধর্মঘটের আহ্বান জানান তারা। এরকম একটি নাজুক মুহূর্তে গত 14 জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কোটার দাবিতে আন্দোলনরত সবাইকে রাজাকার বলেন এমন অভিযোগ তুলে সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এরপর 16 জুলাই সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলা ও পুলিশের গুলিবর্ষণে ওই দিনই নিহত হন 6 জন। আন্দোলনকারীদের কাছে শহীদের মর্যাদা পেয়ে যান রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। সেই হত্যার ছবি প্রচারের ফলে আন্দোলন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে যেতে শুরু করে। দলে দলে ছাত্র জনতা পাড়া মহল্লায় নেমে পড়ে। 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। এরপর সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়, কিন্তু কোটা আন্দোলনকারীরা সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে। 19 জুলাই 9 দফা ঘোষণা করে তারা জানান এই 9 দফা দাবি না মানা পর্যন্ত শাটডাউন অব্যাহত থাকবে। এর পরের কয়েকদিনে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। 31 জুলাই দুপুর পর্যন্ত এই সহিংসতায় অন্তত 212 জন নিহত হন। পুরো ঘটনা প্রবাহ নিয়ে দেশের বাইরেও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 2 আগস্ট রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 4 আগস্ট রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। 3 আগস্ট রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয় শিক্ষার্থীরা। সেখান থেকে সরকার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করা হয়। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারা দেশে ছাত্র জনতার সাথে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সারা দেশে পুলিশসহ 98 জন নিহত হন। পরে তারা সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয়। সোমবার সকাল থেকেই সারা দেশ থেকে রাজধানীতে প্রবেশ করতে থাকে ছাত্র জনতা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 দফা দাবি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবার গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন সূত্রে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এছাড়া এই সরকারে আরও থাকতে পারেন বিজিবির অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, নিউ এজ এর সম্পাদক নুরুল কবির, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহদিন মালিক এবং অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর সহ আরও বেশ কয়েকজন। চব্বিশ ঘন্টার বেশি সময় পর দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর সিমের নেটওয়ার্কে চালু হয়েছে 4G পরিষেবা। এছাড়া 2 ঘন্টা বন্ধ থাকার পর আবারও সারা দেশে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। দুপুর 1:30টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়। এর আগে বেলা 11:30টার দিকে সারা দেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। দুপুর 1:15টার দিকে সরকারি একটি সংস্থা ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর মৌখিক নির্দেশ দেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। মূলত শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় দুপুরের পর থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় সদ্য পদত্যাগ করা সরকার। এর আগে সহিংসতা শুরু হলে গত 17 জুলাই রাত থেকে 31 জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোনকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার ভারতের গাজিয়াবাদের হিন্দনে অবতরণ করেছে। ভারতের একটি গণমাধ্যমের সূত্রে জানা গেছে নিরাপত্তার স্বার্থে লন্ডনেও যেতে পারেন তিনি। দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বার্তা সংস্থা AFP'র বরাতে জানা যায় বেলা 2:30টা নাগাদ গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড্ডয়ন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়
শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছেন, তবে সে সুযোগ তিনি পাননি। ভারতের গাজিয়াবাদের হিন্দনে অবতরণ করেছে শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি। নিরাপত্তার স্বার্থে ভারত থেকে লন্ডনেও যেতে পারেন তিনি। এখানে আমন্ত্রণ করেছিলাম। এদিকে এর আগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে সেনা সদর দপ্তরে এই বৈঠক হয়। শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবে। জানা গেছে বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন। নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। ইমতিয়াজ আহমেদ, RTV। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র জনতা তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এতে খুশিতে বিজয় মিছিল করছে প্রবাসী বাংলাদেশিরা। বিজয়ের উল্লাসে নিজেদের স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসে থাকা বাংলাদেশি নাগরিকরা। এ সময় আওয়ামী লীগ সরকারের নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারা। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর বৈষম্য থেকে মুক্তি পেয়ে বাঁধভাঙা খুশিতে আত্মহারা সারা বাংলাদেশের মানুষ। অন্যদিকে বিজয়ের এ খুশিতে আনন্দ উল্লাস মিছিলে মাতোয়ারা প্রবাসীরাও। শেখ হাসিনার পদত্যাগের পরেই কলকাতার নিউ মার্কেট চত্বর মার্কেট স্ট্রিটে আনন্দ মিছিল করে প্রবাসী পর্যটকরা। 15 বছর পর শোষণ থেকে মুক্তি পেয়ে আনন্দে আত্মহারা তারা। বিজয় উল্লাসে মেতে উঠে ইউরোপের দেশ পর্তুগালে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরাও। বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। এ সময় নিজেদের ভালো লাগার অনুভূতি প্রকাশ করেন তারা। যে দেশের বিজয় হয়েছে, দেশের বিজয়, জনতার বিজয়, ছাত্র জনতার বিজয়। আজকে লিসবনের সমস্ত মিষ্টি দোকানের মিষ্টি শেষ হয়ে গেছে। এদিকে কেক কেটে বিজয় আনন্দ করেছে মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসীরা। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের মানুষ। শাহাদাত শাওন, RTV। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারানোকে গুরুত্ব দিয়ে সংবাদ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কেউ বলছে পালিয়ে গেছেন, আবার কেউ বলছে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে তার একনায়কতান্ত্রিক শাসন আমল এবং জীবনী নিয়েও আলাদা সংবাদ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অরণ্য গফুর রিপোর্ট করেছেন, দেখে আসব। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, এই শিরোনামে প্রধান সংবাদ করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন BBC। সঙ্গে রেখেছে বিক্ষোভকারীদের তার বাসভবন দখলের সংবাদ। আলাদা আরেকটি সংবাদে BBC শিরোনাম করেছে কিভাবে শেখ হাসিনার 15 বছর শাসনের অবসান ঘটালো বিক্ষোভকারীরা। জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরা প্রধান শিরোনাম করেছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত, গঠন হবে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে লাইভ পেজে নিয়মিত আপডেট দিচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যমটি। লক্ষ জনতা সড়কে নেমে আসা এবং আনন্দ উদযাপন করার সংবাদকেও গুরুত্ব দিয়েছে আল জাজিরা। সংবাদ সংস্থা রয়টার্স এশিয়া প্যাসিফিকের প্রধান শিরোনাম করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনার বিপক্ষে বিক্ষোভের কারণ নিয়েও আলাদা সংবাদ করেছে সংস্থাটি। বিক্ষোভ ও ছাত্র হত্যা নিয়ে অনেকটা নীরব ভূমিকা পালন করলেও শেখ হাসিনার পদত্যাগকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। NDTV লাইভ করেছে গণভবন দখলের ঘটনা। তবে গণ অভ্যুত্থানের পরিবর্তে সেনা অভ্যুত্থান বলে অভিহিত করেছে ছাত্র জনতার এ জয়কে। টাইমস অফ ইন্ডিয়া শিরোনাম করেছে পদত্যাগ করে দিল্লির পথে শেখ হাসিনা, বাংলাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বাতিল করল ভারত। হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে অনেকগুলো সংবাদ করলেও প্রধান শিরোনামে বলেছে পালিয়েছেন শেখ হাসিনা। পাকিস্তানের খ্যাতনামা গণমাধ্যম ডনের শিরোনাম হাসিনার পদত্যাগ, গঠন হবে অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনার পদত্যাগের চেয়ে ছাত্র জনতার ক্ষোভ প্রকাশকে গুরুত্ব দিয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার। শেখ হাসিনার পদত্যাগকে প্রধান শিরোনাম করেছে আমেরিকার ওয়াশিংটন পোস্ট। CNN বলেছে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাসিনা। এছাড়া মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতে শিরোনাম উঠে এসেছে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। অরণ্য গফুর, RTV। ফেনীতে এখনো অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। মুহুরী, সিলোনিয়া,
কহুয়া নদীর 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে 50টিরও বেশি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় 30,000 পরিবার। চরম দুর্ভোগে আছে বানভাসীরা। বান্দরবানে পানি নামছে তলিয়ে যাওয়া সড়ক ও বসতবাড়ি থেকে। তবে ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। খাগড়াছড়িতে ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে কয়েক হাজার মানুষ। জেলা সদরে এখনো পানিবন্দী আছে 30 গ্রামের মানুষ। কক্সবাজারে পানি কমতে থাকলেও দুর্ভোগে আছে 7 উপজেলার লাখো মানুষ। বন্যার পানিতে জেলার বিভিন্ন সড়ক ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দেয়া আগামী 4 সেপ্টেম্বরের প্রেসিডেন্ট বিতর্কের প্রস্তাব নাকচ করে দিয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী কামালা হ্যারিস। বাইডেন সরে যাওয়ায় এবিসি নিউজের পূর্ব নির্ধারিত বিতর্ক অনুষ্ঠান বাতিল করে ফক্স নিউজের বিতর্কে অংশ নিতে কামালাকে আহ্বান জানায় ট্রাম্প। কিন্তু কামালার চাওয়া পূর্ব নির্ধারিত তারিখেই হোক বিতর্ক অনুষ্ঠান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর এবিসি নিউজের স্টুডিওতে প্রেসিডেন্ট প্রার্থীদের দ্বিতীয় সরাসরি নির্বাচনী বিতর্ক হওয়ার কথা। কিন্তু ট্রাম্প ওই বিতর্ক শুধু ভেন্যু পরিবর্তনই নয়, বরং সময়ও এগিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাজ্যের সাউথ পোর্টে 3 শিশু নিহত হওয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ার সংঘাত অব্যাহত রয়েছে। কট্টর ডানপন্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 150 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে সোমবার জরুরি বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 3 শিশু নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে 17 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতার হওয়া ব্যক্তির নাম প্রকাশ না করার সুযোগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গ্রেফতার সন্দেহভাজন একজন উগ্র ইসলামপন্থী অভিবাসী। এরপর অভিবাসন বিরোধীরা অন্য সাউথ পোর্টে গিয়ে জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায় ও একটি মসজিদে আক্রমণ করে। বিশ্ববাজারে তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $76.81 নেমে এসেছে। WTI ক্রুডের দাম $73.52। 2023 সালের 12 ডিসেম্বরের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম এখন সর্বনিম্ন। বেশ কয়েকদিন ধরেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $80 নিচে। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম ছিল $73.24। বিশ্লেষকরা বলছেন, অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।